আমার খালাতো বোন নীলার বিয়েতে গিয়ে একটা পঙ্গু মেয়ের প্রেমে আমি পড়ে যাই। মেয়েটা যে পাটা ওরা হাঁটতে পারতো না ভালো করে, আমি সেটা জানতাম না। আমি প্রথমে ওর রূপটা দেখেছিলাম। ওর চেহারা একদম পরীর মতো ছিল। এত মায়াবী একটি মেয়ে। আমি আসলে আমার চোখটা ফেরাতে পারছিলাম না। আমি পরবর্তীতে ওকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাই, কিন্তু আমি বিয়ে করতে পারিনি। আমার বাবা মা জোর করে আরেকটি মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দেন। কিন্তু তারপর আমি ওই মেয়েটার খোঁজ নিই, কারণ ও আমার মন থেকে উঠতে পারতেছে না। আমি মেয়েটার যখন অসহায়তা দেখলাম, মেয়েটার মা অনেক কান্না করতেছেন যে মেয়েটা অনেক সুন্দরী, কিন্তু ওর পায়ের একটি সমস্যার কারণে ওর বিয়েটা হচ্ছে না। আর ওর বাবাও নেই, ভাইও নেই, একা একটি মেয়েকে নিয়ে মেয়ের মা অনেক কান্না করতেছেন। আমাকে বলেন যে বাবা, তুমি আমার মেয়েটার দায়িত্ব নাও বা একটা ব্যবস্থা করে দাও। আমার মেয়েটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু একটু পায়ের সমস্যার কারণে, আর ওর কিন্তু সেটা জন্মগত সমস্যা না। ও পড়ে গিয়েছিল ছোটবেলা, খেলা করতে গিয়ে পড়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্টের কারণে ওর পাটা এমন হয়ে গেছে। কিন্তু কেউ তো আমার মেয়েকে বিয়ে করতে পারে না। আমার ভয় হয় বাবা, যদি আমি মারা যাই তাহলে মেয়েটার কি হবে? ওর তো আর এই দুনিয়াতে কেউ নেই। আমি বাধ্য হয়ে মেয়েটাকে বিয়ে করে ফেলি, কারণ আমার আগে থেকে ওর প্রতি একটা দুর্বলতা ছিল। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি স্টোরি শেয়ার করতেছি, আমার লাইফের একটি বাস্তব ঘটনা। আল্লাহ যে সৃষ্টিকর্তা যে অতি মহান, তিনি কাকে কি দিবেন সেটা এই গল্প থেকে আপনি বুঝতে পারবেন। মেয়েটাকে অতিরিক্ত সুন্দরী করে আল্লাহ বানিয়েছেন, মানে খুবই অপরূপা সুন্দরী। ওর মেকআপের প্রয়োজন নেই। যেমন ফর্সা তেমন তার শরীরের গঠন, উঁচু লম্বা, অনেক সুন্দরী একটি মেয়ে। কিন্তু ওর পায়ের একটি সমস্যার কারণে আজ সে অসহায়তা জীবন যাপন করছে। আমি আমার খালাতো বোনের বিয়েতে গিয়েছিলাম, নীলার বিয়েতে গিয়ে ওইখানে ওই মেয়েটার সাথে পরিচয়। দেখলাম যে অপরূপ একটি সুন্দরী মেয়ে টেবিলের কর্নারে বসে আছে ওর মায়ের সাথে। ওর বয়সীর মেয়েরা অনেক হাঁটা করতেছে, কনের সাথে ফটো তুলতেছে, বা যা হয় আমাদের বিয়ে হলে মেয়েরা তো অনেক ফটো তুলে বা অনেক গপসপ করে। কিন্তু এই মেয়েটা একটু ব্যতিক্রম। ও এক পাশে বসে আছে, ওর মা দেখলাম সবকিছু এনে ওকে দিচ্ছে, কিন্তু ওর তো চেয়ার থেকে উঠতে পারতেছে না, আমার বসে আছে। তখন পর্যন্ত আমি জানতাম না যে ওর পায়ের সমস্যা, কিন্তু ওর রূপের কারণে আমি বারবার ওর চোখটা ওর দিকে চলে যাচ্ছিল। আমি চাচ্ছিলাম যে ওর যদি একটু সুযোগ পাই, ওকে জিজ্ঞেস করবো, ওর নাম্বারটা নিবো বা ওর নামটা জিজ্ঞেস করবো, কিন্তু মেয়েটা তো উঠলো না। ওর খাবারটাও মা এনে দিল। তারপর বিয়ের প্রোগ্রাম হলো, সবাই চলে গেল, মেয়েদের ফ্যামিলিরাও চলে গেল, আমরাও চলে আসলাম। কিন্তু বাসায় এসে আমি তো আর ওকে বলতে পারতেছি না। আমার রাতের দিনে শুধু ওই মেয়েটার চোখ বা ওর ফেসটাই আমার চোখে বাসে। তখন আমি আমার মাকে গিয়ে বললাম যে মা, এই ব্যাপার, আমি একটা বিয়েতে একটি মেয়ে দেখেছি, আমি ওকে বিয়ে করতে চাই। তো আমার মা বললো যে কোন মেয়ে, তুই আমাকে আগে বললি না? আমি তো দেখিনি। আমি আমার বড় বোন ছোট বোনটা আসছিল, আমাদের কথা শুনে এসে বললো যে কি ব্যাপার, তোমরা ভাইয়া আর আম্মু কি কথা বলতেছো? তখন আমি বললাম যে এই ব্যাপার, বিয়েতে একটা মেয়েকে দেখেছি, ওকে আমি বিয়ে করতে চাই। তখন আমার বোন বললো যে ভাইয়া কোন মেয়েটা? তখন আমি বললাম যে এরকম একটি মেয়েটা শান্ত হয়ে বসেছিল। তখন আমার বোন বললো যে হ্যাঁ ভাইয়া, মেয়েটা আসলে অপরূপ সুন্দরী, আমারও চোখ দিয়েছে, আমারও বিশ্বাস করো। প্রথমে যখন দেখেছি আমার মনে হয়েছে যদি ওর সাথে তোমার বিয়ে দিতে পারতাম, কিন্তু মেয়েটা কিছু অদ্ভুত লেগেছে। ও যে একদমই উঠলো না, এক জায়গায় বসেছিল। আমার কেমন জানি ডাউট হচ্ছে। তখন আমার ভাইয়া বলেন যে তুই ওয়েট কর, আমি ওর খোঁজ খবর নিচ্ছি। তখন আমার ভাইয়া এবং আমি মিলে গেলাম আমার খালাতো বোনের বাড়িতে, গিয়ে বললাম যে তোমার বিয়েতে যে মেয়েটা এসেছে সেটা, আমরা সবকিছু খুলে বললাম। তখন আমার খালাতো বোন বলে যে ওর নাম তো আসমা, ও খুবই সুন্দরী মেয়ে, খুবই ভালো মেয়ে। আহ আমি আচ্ছা ঠিক আছে, আমি ওর মাকে খবর দিব, তোমরা একদিন আসবে। যাই হোক, আমার মা বাবাও অনেক ইন্টারেস্ট নিয়ে আসেন যে আচ্ছা ছেলে পছন্দ করেছে তো কি হয়েছে, আচ্ছা মেয়েটা যখন শুনেছি ভালো তাহলে দেখে আসি। কিন্তু তখন পর্যন্ত আমরা জানতাম না যে ওর পায়ের সমস্যা। আমরা সবাই মিলে গেলাম, আর ও আসমা এবং ওর মাকে নিয়ে আসলো। এসে সোফা দেখলাম যে আমরা গিয়ে বসে আছে আমার খালাতো বোনের বাসায়। আমরা যখন গেলাম, মেয়েটা উঠে দাঁড়ালো। তখন আসমার মা বলেন যে যাও আসমা, তুমি কিচেনে গিয়ে চা নাস্তা নিয়ে আসো। তখন মেয়েটা যে হেঁটে চলে যাচ্ছিল, তখন আমরা খেয়াল করলাম যে ওর পায়ের সমস্যা। তখন আমার আব্বুর মনটা খারাপ হয়ে গেল, ইভেন আমার আম্মু। কিন্তু আমার ভাই একটু চিন্তিত হলেন, কিন্তু উনি সেই আগের মতোই উনি ওকেই বিয়ে করবেন, কারণ উনি ওর রূপ দেখে পাগল হয়ে গেছেন। আমি এখন বুঝতে পারতেছি যে মেয়ের মা কেন এমন করেছেন। উনি চাচ্ছিলেন যে ওনার মেয়ের সবকিছু আমরা দেখে শুনে নিয়ে আসি। সেজন্য উনি যাওয়ার পর বলেন যে দেখুন, আমার মেয়ের একটা অ্যাক্সিডেন্টের কারণে এমন হয়ে গেছে। ও সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো, জন্মগত ওর পঙ্গু না। ওর পায়ে একটি সমস্যা, বিকজ অব আমার সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল খেলা করতে ছোটবেলায়, সেটা আর ঠিক হয়নি।
তখন আমরা বললাম আচ্ছা ঠিক আছে আন্টি, আমরা সবকিছু বুঝে শুনে আপনাকে জানাবো। আমরা তো চলে আসলাম। আমি জানতাম যে এখানে বিয়েটা শেষ হয়ে গেছে, কারণ আমার বাবা মা জীবনে কোনো পঙ্গু মেয়েকে ওনার ছেলের একমাত্র ছেলের বউ করবেন না। আমার ভাইও দেখতে অনেক সুন্দর আর অনেক ভালো একটি জব করেন, কিন্তু আমার বাবা মা তো রাজি হবেন না। আমার ভাই বাসায় এসে অনেক মানে অস্বস্তি না করলেন বা অনেক ঝামেলা করলেন আমার বাবা মার সাথে, যে আমি এই মেয়েকে বিয়ে করবো, পায়ে একটু সমস্যা তো কি হয়েছে, আমি এসব মানে কি মানি না। কিন্তু আমার মা একমাত্র আমার একমাত্র ছেলে, আমি এই পঙ্গু মেয়েকে আমার বউ করবো না, আমি সমাজে কি মুখ দেখাবো। যাই হোক, আমার ভাই অনেক চেষ্টা করার পর উনি বন্ধ হয়ে গেলেন, উনি আর কিছু করতে পারলেন না। কিছুদিনের মাথায় আমার বাবা ওনার বোনের মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়েটা ঠিক করে দিলেন। দুদিনের ভিতরে বিয়ে। আমার ফুফু মারা গিয়েছেন, ফুফা আর একটা বিয়ে করে ফেলেছেন। তো এর মতো অবস্থা, আমার ফুফাতো বোনও অনেক সুন্দরী ছিল, আমার বিয়েটা হয়ে যায়। ভাইয়া বাধ্য হয়ে মায়ের খুশির জন্য উনি রাজি হয়ে যান, বিয়েটা হয়ে যায়। ২ বছর হয়ে যায়, আমরা আসলে আসমার কোনো খবর জানি না, ও কিভাবে আছে বা কি হচ্ছে। আমরা ভাবছিলাম যে আমার ভাই হয়তো ভুলে গেছেন, বিয়ে হয়ে গেছে। আমার ভাইও আসলে ভুলে গিয়েছিলেন, কিন্তু হঠাৎ কি একটি কারণে আমার ভাই আমার খালাতো বোনের বাসার সামন দিয়ে যাচ্ছিলেন, আর ওদের পাশের বাসাই হচ্ছে আসমাদের বাসা। তখন একদিন দেখতে পেলেন যে আসমা এবং আসমার মা যাচ্ছেন, রাস্তা পার হচ্ছেন অনেক কষ্ট করে। তখন উনি দৌড়ে গেলেন, কে বলেন যে আন্টি আসেন, আমি আপনাদের গাড়িতে পার করে দিয়ে আসি। তখন আসমার মা বলেন যে বাবা লাগবে না, তুমি পারলে আমার মেয়েটাকে ক্রস করে দাও, অনেক কষ্ট হচ্ছে, ওর তো একটা ভাইও নেই, একটা বাবাও নেই যে ওকে এভাবে কেউ সে হেল্প করবে। তখন আমার ভাই ওদেরকে বাসায় দিয়ে আসলেন। তখন আসমার মা বলেন যে আসো বাবা, এক কাপ চা খেয়ে যাও। তখন আসমাকে চা বানিয়ে আসলো। আমার ভাই আসলে মনে মনে অনেক চিন্তা করতেছিলেন যে আজকে যদি আসমাকে আমি বিয়ে করতে পারতাম, ও আমার বউ হতো। কিন্তু আসমার মা বলেন যে বাবা দেখো, তোমাকে আমি অনেক বিশ্বাস করি, আমি জানি তোমার বিয়ে হয়ে, তখন পর্যন্ত আসলে উনি বলেননি যে ওনার বিয়েটা হয়ে গেছে। আমার ভাই বলেন না যে ওনার ফুফাতো বোনের সাথে বিয়ে হয়ে গেছে। উনি বলেন যে আসমার মা দেখো বাবা, আমার কখন কি হয়ে যায়, তুমি আমার মেয়েটার জন্য একটি ভালো ছেলে খোঁজ করে দাও বাবা প্লিজ, আমি মেয়েটাকে বিয়ে দিতে চাই। আমার মেয়েটা তো এমনিতে সুন্দরী, কিন্তু ওর পায়ে একটি সমস্যার কারণে ওর বিয়েটা হচ্ছে না, আমি অনেক চিন্তায় আছি। তখন আমি বললাম যে চাচি, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন, আর আপনি যেটা বলেছেন আমি মাথায় রাখবো, আমি চেষ্টা করে দেখবো। তখন আমার ভাইয়া চলে আসলেন। পরের দিন আমার ভাইয়ার মাথায় কি আসলো জানি না, উনি ভাবলেন যে আল্লাহ তো বলেছেন মানে পুরুষদেরকে বিয়ে করার জন্য 4টা বিয়ে করতে পারবেন, একটা মেয়ে অসহায়, ওকে আমি আগে থেকে ভালোবাসি, তাহলে ওর হাতটা যদি আমি ধরে নিই তাহলে আমার সমস্যাটা কি। তখন উনি আসমার মাকে বলেন যে চাচি, আমি আসমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমি আমার ফ্যামিলিকে জানাবো না, আমি বিয়ে করে ওকে আলাদা বাসায় রাখবো, যতদিন না আমার ফ্যামিলিকে আমি রাজি করাতে পারছি। কিন্তু আসমার মা তখন কি করবেন, উনি আসলে অসহায় ছিলেন, আমি বুঝতে পারতেছি উনার কষ্ট। উনিও ভাবছিলেন যে মেয়েটার বিয়ে হয়ে যায়, কারণ উনি অসুস্থ হয়ে যাচ্ছেন, কখন যে উনার মৃত্যু হয়ে যায়। তো উনি বাধ্য হয়ে আসমার সাথে আমার ভাইয়ের বিয়েটা দিয়ে দেন। তখন আমার ভাইয়া আসমাকে অনেক সুখেও রেখেছেন, উনি মানে আলাদা বাসায় রেখেছেন, উনি খুবই সুখী। কিন্তু আমার ভাবি সেটা বুঝতে পারেননি। কিন্তু 5-6 মাস যাওয়ার পর আমার ভাবি কিছুটা টের পেলেন যে আমার ভাইয়া নানান ধরনের কথা বলে, বন্ধুর বাসা বা আজকে এটা আছে সেটা আছে বলে উনি এক একদিন পর বাসায় আসেন, আবার একদিন আসেন না। তখন আমার ভাবির একটু ডাউট হলো যে কি ব্যাপার। তখন আমার ভাইয়াকে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া, ভাবি এরকম তোমার বিষয়ে চিন্তা করতেছেন। তখন আমার ভাইয়া আমাকে সবকিছু খুলে বলল যে আমি 2 মাস আগে আসমাকে বিয়ে করে ফেলেছি। তখন আমি শুনে অবাক হলাম যে ভাইয়া তুমি এটা কি করেছো। তখন আমি সবকিছু খুলে বললাম যে দেখ শুন, আমাদের পুরুষদের তো আল্লাহ বিয়ের দিয়েছেন, আর আমার যখন সামর্থ্য আছে দুটো বউকে আমি রাখতে পারবো, আমি ওকেও ছাড়বো না, আমার এখনকার বউকে, কিন্তু আমি আসমাকেও আলাদা রাখবো। আমি ওকে এক এক ছেলে দিতে পারি না, কারণ ওর সাথে আমার জানি না আমার আল্লাহ একটা মায়া তৈরি করে দিয়েছেন, ওকে আমি বলতেও পারছিলাম না। আর ওর অসহায়ত্বর কথা ভেবে আমি ওর হাতটা ধরে ফেলেছি, তোর ভাবিকে একটু বুঝা। তখন আমি বললাম যে ভাই এখন কিছু বলো না। তখন আমার ভাইয়া কিছুদিন যাওয়ার পর আমার খালাতো বোনের সাথে একদিন আমাদের দেখা হলো, আমার ভাবিও গেলেন আমার সাথে, আমরা বাজারে গিয়েছিলাম। তখন আমার ভাই আর আসমা ওই বাজারে আসছিলেন, আসলে কেউ জানতো না যে আমরা একসাথে হব। বাজারে গিয়ে যখন দেখলাম যে আসমার সাথে আমার ভাই, তখন আমার ভাবি আসলে অনেক রাগ করলেন যে এই মেয়েটা কে। তখন আমার খালাতো বোন বলে ফেললো যে ও তো ওই আসমা না যাকে ওই বিয়ে করতে চেয়েছিল। তখন আমার মানে আমার ভাবি অনেক রাগ করলেন, বলে উনি বাসায় চলে আসলেন, সে বললেন যে আমার ভাইকে অনেক কথা জিজ্ঞেস করলেন যে এটা কি। তখন ভাইয়া বলছে সবকিছু অস্বীকার করলেন, বললেন যে না এসব কিছু না, তুমি যা ভাবছো, ওকে আমি শুধু একটু হেল্প করতেছিলাম, ওর মা বলছিল বাজার করে দেওয়ার জন্য, কারণ ওর তো বাবা ভাই নেই।
তখন আমার ভাবি এই কথা বিশ্বাস করলেন না। উনি গিয়ে আমার খালাতো বোনকে জিজ্ঞেস করলেন যে এই মেয়েটা সম্পর্কে আমি সবকিছু জানতে চাই। তখন আমার খালাতো বোন উনাকে সব কিছু জেনে মানে জানিয়ে দিলেন যে ভাবি ভাইয়া তো ওকে বিয়ে করে ফেলেছেন, আজ 5 মাস হয় আপনাকে লুকিয়ে রেখেছেন। তখন আমার ভাবি রাগ করে বাসা থেকে চলে গেলেন, বলেন যে তুমি যখন আসমাকে ডিভোর্স দিবে তখন আমি তোমার লাইফে ফিরে আসবো। কিন্তু আমার ভাই সাফ কথা, আমি তোমাকেও ছাড়বো না, ওকে আমি তো ডেফিনেটলি ছাড়তে পারবো না। আর যদি তোমার কোনো অসুবিধা হয় তাহলে তুমি আমার লাইফ থেকে চলে যেতে পারো। আমার ভাবি রাগ করে ওনার বাবার বাসায় চলে গেলেন। বাবার বাসায় গিয়ে বাবাকে সবকিছু বললেন। ওনার বাবাও কিন্তু দুটো বিয়ে করেছেন। ওনার বাবা বলেন যে চলো আমরা বসে গিয়ে কথা বলে দেখি কেন ও এমন করতেছে তোমার স্বামীর সাথে। কিন্তু ভাবি আসলেন না, ভাবির ভাই এবং ভাবির বাবা আসলেন। আসার পর বললেন যে চলো মেয়েটার বাসায়, তুমি যাকে বিয়ে করেছো ওর বাসায় আমাকে নিয়ে যাও। কোন মেয়ের এমন সাহস যে আমার মেয়ের ঘরটা ভাঙবে। তখন উনিও আসমার বাসায় গেলেন। গিয়ে আসমার অবস্থা দেখে আসলে উনি আর কিছু বলতে পারলেন না। আসমা কান্না করতে লাগলো এবং আসমার মাও। দেখেন ভাই সাহেব, আমি ইচ্ছা করে এসব করিনি, আমার আসলে মেয়েটা অসহায়, আমি আমার পরিস্থিতি আপনি দেখতে পারতেছেন। আর আমি তখন পর্যন্ত জানতাম না যে ও আপনার দামান। আমি যদি জানতাম তাহলে বিয়ে দিতাম না। যখন বিয়েটা হয়ে গেছে প্লিজ আমার মেয়ের সংসারটা ভাঙবেন না। আমার এই পঙ্গু মেয়েটার সংসারটাকে আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি। তখন আমার খালু আসলে অনেক রাগ করে গিয়েছিলেন। তখন ওর মা এবং আসমার ভালো ব্যবহার এবং আসমার সিচুয়েশন দেখে আসলে উনি কান্না করতে লাগলেন। বলেন যে বোন আমাকে মাফ করে দিও, আমি আসলে এই গুনার বোঝাটা নিতে পারবো না। আপনার মেয়েকে আমি কোনোদিনও ডিভোর্স করাবো না। যদি আমার মেয়েকে ডিভোর্স করাতে হয় আমি করে ফেলবো, কিন্তু আপনার মেয়েকে আপনি ডেফিনেটলি থাকুন, যে নিশ্চিন্ত থাকুন যে আপনি ডিভোর্স করতে হবে না। আমি আমার দামানকে বলে দিব ওর সাথে থাকার জন্য। তখন আমার ফুফাও চলে আসলেন। আসার পর আমার বোন আমার ভাবিকে অনেক বুঝালেন যে দেখো মা, ও একটা ভালো কাজ করেছে, জানি তোমার কষ্ট হবে কিন্তু তুমি আল্লাহর দিক থেকে চেয়ে সেটা মেনে নাও, তোমার স্বামীর সাথে চলে যাও। ও তো তোমাকে মানে কষ্ট দিচ্ছে না, ও বলছে যে তোমার তোমার রাইট তোমাকে দিবে আর ওর রাইট আর ওকে দিবে, ওকে আলাদা রাখবে, তাহলে মা মেনে নাও। কিন্তু আমার ভাবি উনি ও খুবই রাগী, উনি মানবেন না। উনি বলেন যে ওকে ডিভোর্স দিলে আমি যাব, না হলে আমি ওর সাথে আর যাব না। তখন উনি অনেক দিন থেকে গেলেন ওইখানে, 1 বছরের উপরে থাকলেন। ভাবিদের অসম্মানে ভাবিরাও এখন উনাকে মানে অনেক খুচাখুচি করতে লাগলো, তুমি কেন যাও না তোমার জামাইয়ের বাড়িতে, তোমার বাবাও তো 2 বিয়ে করেছে, তুমি স্বামী ছাড়া কিভাবে থাকবে, আর কতদিন আমাদের স্বামীর উপরে বোঝা হয়ে থাকবে। এত কিছুর পরও আমার ভাবি ফিরে আসবে না। আমার ভাই অনেক চেষ্টা করেছেন, অনেকবার গিয়েছেন, বুঝিয়েছেন, কিন্তু উনি তো রাজি হচ্ছেন না। 1.5 বছর পর আমার ভাবি হঠাৎ একদিন ফোন আসলো রাতের বেলা, উনি নাকি হসপিটালে গিয়েছেন, ওনার পেটে একটি ব্যথা, অসুস্থ। তখন আমার ভাইকে ফোন করে বলেন যে ওনার কাছে যাওয়ার জন্য। আমার ভাই দৌড়ে চলে গেলেন, গিয়ে বউকে পাশে থাকলেন 2 দিন হসপিটালে নিয়ে। তারপর আমার ভাই অনেক বুঝিয়ে বা আমার ভাবিকে হসপিটাল থেকে সরাসরি আমাদের বাসায় নিয়ে আসলেন। তখন আমার ভাবি একটু নরম হলেন অসুস্থ হওয়ার কারণে। উনি বুঝতে পারছিলেন যে স্বামী ছাড়া আসলে মেয়েদের কোনো জায়গা নেই, বা যতই বাপের বাড়ি যান আপনার শান্তি হবে না। তখন আমাদের যে সমস্যাটা আসলে আমরা বুঝতে পারছিলাম না কিভাবে আমরা সমাধান করব। একদিকে আমার ফুফাতো বোন, একদিকে আসমা, ওকেও আমরা ফেলতে পারছি না, কারণ আমার বাবা মাও মানে অসহায় হয়ে গেছেন যে একটা পঙ্গু মেয়ের জীবন কিভাবে নষ্ট করবেন। তখন আসলে আমার ভাবি আল্লাহর রহমতে উনি সবকিছু অ্যাকসেপ্ট করে নেন। আজ আমার ভাইয়ের সংসারে 5 বছর হয়ে যায়। আমার বড় ভাবির ঘরে 4টা সন্তান আর আমার আসমার ঘরে 2টা মেয়ে সন্তান। তো সবকিছু মিলে আমার ভাই 2টো মেয়ে নিয়েই অনেক সুখে শান্তিতে আছেন আলহামদুলিল্লাহ। যে সমস্যা সমাধান হওয়ার কোনো রাস্তাই ছিল না, আল্লাহ এত সুন্দর করে রাস্তা দিয়ে দিয়েছেন। তো মাঝে মধ্যে আসলে আমরা নারীদের জন্য কষ্ট হয় যে 2টো বিয়ে করার জন্য, কিন্তু একটি পঙ্গু অসহায় মেয়ের দায়িত্ব যখন নিয়েছেন আমার ভাই, সেটা অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন যে একটা পঙ্গু মেয়ের জীবন তুমি বাঁচিয়েছো বা সম্মান দিয়েছো, আল্লাহ তোমার মুখে দুনিয়া আখিরাতে দিবে।